আসসালামু আলাইকুম। আজকে কিছু আমাদের কমন একদম শর্ট কেস হিসাবে আমাদেরকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে ফেস করতে হয়। সেটা সম্পর্কে আমরা জাস্ট একটু গ্রস আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো আমার মনে হয় যে আমরা শুরু করতে পারি, তাই তো? জি ভাই, শুরু করে দেন। Okay. আসলে আজকে আমাদের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি তার মধ্যে হচ্ছে যে ভাস্কুলার ম্যালফরমেশন, হেমানজিওমা, এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। মূলত আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমাদেরকে যখন পরীক্ষায় বসতে হয়, তখন যেটা দেখা যায় যে শর্ট কেস হিসেবেই আসলে এটি আসে। আমরা সবসময় শর্ট কেস হিসেবেই পেয়ে থাকি এবং তখন আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে প্রেজেন্ট করতে হয়। তো আমার আজকের বিষয়বস্তুটা সে কারণে আমার ভাবলাম যে একটু টাচ দিয়ে যাই হেমানজিওমাটা, এই কারণে যে আহ, এটা নিয়ে আমাদের মধ্যে যে সমস্ত কথাবার্তা হয়, দেখি শুনি, কিছুটা আসলে মিসনমাস আছে। এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রেও আমাদের ভুল কিছু ধারণা আছে। আমরা যে সমস্ত রিপোর্ট রেডিওলজিক্যালি পাই, সেখানে আমরা কিছু ডিফারেন্স দেখি। সে কারণেই আজকে আমি হেডলাইনটা পরবর্তীতে একটু চেঞ্জ করে নাম রেখে দিয়েছি ভাস্কুলার অ্যানোমেলিজ। একটু পরেই আমরা হিমানজিওমা এবং ভাস্কুলার ম্যালফরমেশনের মধ্যেই ঢুকে যাব। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাকলাইন রাসেল আছি, ভাস্কুলার সার্জন হিসাবে ইব্রাহিম কাদেক হসপিটালে। আমাদেরকে আন্ডার গ্রাজুয়েট লেভেলে শেখানো হয় এনিথিং কম্প্রেসেবল ইজ হেমানজিওমা। যে কোনো একটা জিনিসকে যদি কম্প্রেস করা যায়, আমরা সেটাকে হেমানজিওমা বলি। বাট পোস্ট গ্রাজুয়েশনে এসে কিংবা ভাস্কুলার সার্জন হওয়ার পর দেখলাম কথাটি ঠিক না। কারণ খুব কম ক্ষেত্রে হেমানজিওমাটাকে কম্প্রেস করা যায়। এনিথিং কম্প্রেসেবল অ্যাকচুয়ালি সেটা ম্যালফরমেশন। এবং হেমানজিওমা একটা টিউমার, ভাস্কুলার টিউমার। আজকে লেকচারটার মধ্যে আসলে এই অংশটাতে আমরা একটু হিট বা নক করার চেষ্টা করব। হেমানজিওমাটা কি, ভাস্কুলার ম্যালফরমেশন গুলোই বা কি। এখন আমরা কতগুলো টার্ম আমরা পরিচিত, আমরা আমাদের প্রতিদিনের জীবন ধারায় আমরা কতগুলো শব্দ শুনে থাকি, যেমন আর্ট্রিওভেনাস ম্যালফরমেশন, ভেনাস ম্যালফরমেশন, হেমানজিওমা, খুব কাছাকাছি কিছু শব্দ। আন্ডার গ্রাজুয়েট লেভেলে তো আমাদেরকে হেমানজিওমাই বলতে হয়। বাট এটা সম্পর্কে আসলে একটা ক্লিয়ার কাট নলেজ থাকা প্রয়োজন, সে কারণে আজকে লেকচারটির অবতারণা। এটি আসলে ভাস্কুলার রিলেটেড যে অ্যানোমেলিজ গুলা আছে, একদম এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে টিউমার, আর একটা হচ্ছে ম্যালফরমেশন। তার মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাস্কুলার অ্যানোমেলিজ গুলো কি, অ্যান্সার দুটো, একটা টিউমার আর একটা হচ্ছে ম্যালফরমেশন। এখন এই দুটো সম্পর্কে আমাদের আসলে নলেজটা কেন বেশি প্রয়োজন? এই জন্য প্রয়োজন, যদি সেটা হেমানজিওমা হয়ে থাকে, এটা কিন্তু একটা সেলফ লিমিটিং ডিজিজ এবং এটি কিন্তু একটা স্টেজে এসে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হেমানজিওমা ডিসঅ্যাপিয়ার করে, whereas arteriovenous malformation or venous malformation or any other malformation persist করে। সো এই যে দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদের জানা দরকার, কারণ আপনি যখন দেখবেন যে যে জিনিসটা সেলফ লিমিটিং রিজলভ করে যাবে, সেটা নিয়ে তো আমার খুব বেশি অরিড হওয়ার কিছু নেই। সেই বিষয়টি নিয়ে আসলে আমাদের ক্লিয়ার কাট একটা ধারণা থাকা প্রয়োজন। সে কারণে আমরা এই যে সাব হেডলাইন টিউমার এবং ম্যালফরমেশন, সেটা অনুযায়ী আমরা পড়বো। সো ভাস্কুলার অ্যানোমালিজ কথাগুলো যদি আসে, তাহলে আমরা দুটো জিনিসকে আলাদা করি। একটা হচ্ছে যে টিউমার, আর একটা হচ্ছে ম্যালফরমেশন। টিউমার গুলোর মধ্যে মূলত আমরা এই হেমানজিওমাই পেয়ে থাকি। আর ম্যালফরমেশনের মধ্যে আমাদের খুব কমন প্র্যাকটিসে পাই ভ্যানাস ম্যালফরমেশন, আর্ট্রিয়াল ম্যালফরমেশন, আবার মিক্সড আর্ট্রি ভ্যানাস ম্যালফরমেশন। এর বাইরে আমরা লিম্ফেটিক ম্যালফরমেশন কিছু পেয়ে থাকি। এগুলো কম্বাইন্ডলি আমাদের কাছে আসে। হেমানজিওমার আবার কতগুলো ভাগ আছে, হেমানজিওএন্ডোথেলিওমা বা আদার্স ভাগগুলো আছে, সেগুলো আমরা একটু টাচ দিয়ে যাব। সো হেমানজিওমা তাহলে খুব মানে ইজিলি আমরা বলতে পারি যে হেমা মানে ব্লাড আর এনজিও মানে ভেসেল। সো ব্লাড ভেসেলের রিলেটেড যে টিউমার, সেটিকে আসলে বলা হচ্ছে হেমানজিওমা। এবং এটা খুব আমরা আমরা যদি এটার জেনেটিক্যালি চিন্তা করি, মূলত এটি ফিমেলদের বেশি হয়। এবং দেখা যায় যে ফেস এরিয়া, আমাদের যে ফেস এরিয়াটা আছে, নেক, এই অংশটাতেই
হয়। অনেকের ক্ষেত্রে আমরা বিশেষ করে বেবিদের ক্ষেত্রে আমরা যখন দেখি তখন তার আমরা চয়েসটা ওপেন করলে আমরা একটু দেখি। এবং ইন্টারেস্টিং হচ্ছে এটার যে ছোটবেলায় মায়েরা সাধারণত বলে থাকে যে রেড স্পট, লাল তিল, এটা লাল তিলা তার শরীরের মধ্যে থাকে। এটা অনেকে মনে করে যে ব্ল্যাক স্পট, তার ক্ষেত্রে হয়তো রেড স্পট হয়েছে। বাট এই রেড স্পটটাই একটা স্টেজে গিয়ে দেখা যায় আস্তে 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 বড় হয়ে হচ্ছে। আজকে আমার কাছে একজন মা এসেছিলেন, তো তারা আসলে খুব কমনলি প্রেজেন্ট করে থাকেন যে তার ইনিশিয়ালি এটি একটা রেড স্পট ছিল। এই রেড স্পটটা আস্তে 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 বড় হয়ে আহ একটা টিউমারাস গ্রোথ তৈরি করছে, এবং সেটাকে কিন্তু আমরা বলছি হেমানজিওমা। সো এটি আমরা খুব ইজিলি ডায়াগনোস করতে পারি জাস্ট এর গ্রোয়িং যে প্যাটার্ন আছে সেটি দেখার মাধ্যমে। সাধারণত মায়েরা বলে যে জন্মের পর ভালোই ছিল, 2 মাস 4 মাস 10 মাস এরকম একটা সময় যখন গেল, তখন দেখা গেল যে আমার বেবিটার ওই রেড স্পট যেটি ছিল সেটা আস্তে আস্তে বড় হচ্ছে। এটি আমরা কমনলি পেয়ে থাকি। আর মনে হয় কিছু ভাষা আমরা ইউজ করেছি, সবগুলো আমরা পড়তে যাচ্ছি না। ইন্টারেস্টিং হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে এত বড় একটা হেমানজিওমা, তারা দেখলে অনেকটা ভয় পেয়ে যান যে আমার বেবিটার কি হবে না হবে। বাট আমরা সাধারণত তাদের প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেই এসুরেন্স অ্যান্ড ফলো আপ। এখন হেমানজিওমা দেখলেই, সেটা হোক হেমানজিওমা, সেটা আর্টারিওভেনাস ম্যালফরমেশন, আহ আগেকার চিকিৎসকরা কিংবা যারা নন ভাস্কুলার সার্জন তারা কিন্তু সেখানে প্রোপ্রানোল একটা দিয়ে থাকেন। বেসিক্যালি এটার খুব একটা রোল আমাদের বইগুলোতে লেখা নেই। তবে অটোমেটিক্যালি এটি যখন বেবি বড় হতে থাকে, ইউজুয়ালি আফটার 7 এটা গ্রো করে না, একেবারে টোটালি ডিসঅ্যাপিয়ার স্টেজে চলে যায় এবং নেভার গ্রোজ আফটার 12 এর পরে যদি থেকে যায় অনেক সময় রেসিডুয়াম আকারে থেকে যেতে পারে। কিন্তু ইউজুয়ালি যদি সেটা টিপিক্যাল, অর্থাৎ আমার ডায়াগনোসিস যদি ঠিক হয়ে থাকে, তাহলে ধরে নিতে হবে যে আফটার 5 to 7 ইয়ার্স এই হেমানজিওমাটা কখনো বাড়বে না, এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমে যেতে থাকে। দ্যাটস ওয়াই আমরা যখন হেমানজিওমার টিপিক্যাল হেমানজিওমার পেশেন্ট দেখি, প্যারেন্টসদেরকে বলে দেয় যে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই, আপনি কোনো টেনশন করবেন না, আপনি এটা অটোমেটিক্যালি ওর বয়স যখন বাড়তে থাকবে আহ একদম আস্তে আস্তে কমে যাবে, এবং 12 বছর পর এটা কখনোই থাকে না। কিন্তু বেশিরভাগ সময় প্যারেন্টস এটা হয় কি, তারা ওরিড থাকে, তারা ব্লিডিং হলে ভয় পায়, তারা নানা ধরনের কবিরাজি চিকিৎসা করে, সেখানে নানা ধরনের অয়েন্টমেন্ট অনেক কিছু দেওয়ার চেষ্টা করে, একসময় ইনফেকশন নিয়ে চলে আসে। সে কারণে আসলে যে যদি ইনফেক্টেড হয় বা ব্লিডিং হতে থাকে রেগুলার কোনো কারণে, প্রেসার আঘাত পাওয়ার কারণে, তখন আমরা বলি যে সার্জারি প্রয়োজন আছে, অন্যথায় সার্জারির প্রয়োজন নেই। এতে এরকম একটা মানে আমার প্রচুর মানে বেশ কয়েকটা পেশেন্ট এরকম ফলো আপে আছে, তাদেরকে আমরা দেখছি, এরকম আমাদের কাছে আসছে। এটা একদম মানে সবগুলো অলমোস্ট সব পেশেন্ট যেগুলো আমার ফলো আপে আছে গত 2-4 বছরের মধ্যে, সবারই কিন্তু আস্তে আস্তে একটা রিজলিউশন স্টেজে চলে গেছে। সো কারো যদি একটা এরকম একটা লেশন আমরা দেখতে পাই পেটে, বুকে, মাথায়, কপালে, আমরা ধরে নিব যে দিস ইজ একটা ভাস্কুলার ম্যালফরমেশন অ্যানোমেলি, এবং সেটি হেমানজিওমা, এবং এটা ইউজুয়ালি স্পন্টিনিয়াসলি ডিসঅ্যাপিয়ার হয়। ইউজুয়ালি এরকম যদি কোনো ইনফেকশন থাকে বা ইনফেক্টেড থাকে, সেটা যদি কোনো কারণে থ্রম্বোজড ফর্মেশন হয়, তখন আমরা সেটাকে অপারেশন করতে বলি। আদারওয়াইজ এটা অপারেশন করার দরকার নেই, প্রেসক্রিপশন আমরা স্পষ্ট লিখে দিই এসুরেন্স এন্ড ফলো আপ। এখন আন্ডারগ্রাজুয়েট লেভেলে যারা দেখছেন তারা নিজেরাই ঠিক করবেন যে আপনার পরীক্ষা পাশের জন্য যেটা প্রয়োজন সেটাই আপনাকে বলতে হবে। হঠাৎ করে যদি আপনি তাদেরকে, আপনার শ্রদ্ধেয় শিক্ষকদেরকে বলতে চান যে আমাদের ভাস্কু সার্জন বলেছেন যে হেমানজিওমা, এনিথিং কম্প্রেসিবল হেমানজিওমা বলা যাবে না, কিংবা ডায়াগনোসিস আমাদের যতগুলো ডায়াগনোসিসে দেওয়া হয় হেমানজিওমা বলে, প্রত্যেকটাই আসলে ভাস্কুলার ম্যালফরমেশন, দ্যাট ইজ হয় ভেনাস ম্যালফরমেশন আর আর্টেরিয়াল ম্যালফরমেশন। সো স্যাররা কিন্তু মুখে শুনতে চান হেমানজিওমা, সো ইউ উইল ডিসাইড হোয়াট ইউ হ্যাভ টু সে। অনেকগুলো টাইপ আছে, আমরা সেই টাইপগুলোর দিকে ডিটেল যাব না। তার মধ্যে ইনফ্যান্টাইল হেমানজিওমা, এটা ইনফ্যান্সিতে, ইনফ্যান্টাইল স্টেজে এটা যেহেতু আসছে, এবং এটা ইউজুয়ালি 10 বছরের মধ্যে এটা ডিসঅ্যাপিয়ার করে। আর ইনফ্যান্টাইল হেমানজিওমার ক্ষেত্রে এটা আসলে একটু র্যাপিডলি প্রোগ্রেস করে, এবং 7 ইয়ার্স, 1 বছর পরে কারো কারো শুরু হয়, কারো 7 বছর লাগে, বাট আলটিমেটলি 7 ইয়ার্স এর পর এটা ডিক্লাইনিং ফেজে চলে যায়। এবং আমরা যদি চিন্তা করি যে আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি,
হেমানজিওমা যদি হয়, আমরা হেমানজিওমার ক্ষেত্রে যেটা সবসময় বলি সেটা হলো যে একটা পেশেন্ট যখন আমরা ডায়াগনোসিস করব হেমানজিওমা, সাধারণত সে একটা বেবি থাকে এবং আমাদের ট্রিটমেন্টের আগেই বলেছে এসুরেন্স অ্যান্ড ফলো আপ। ইউজুয়ালি হেমানজিওমাতে কোনো চিকিৎসার দরকার হয় না, সেটা হোক মেডিকেল কিংবা সার্জিক্যাল। যদি সেখানে কোনো ব্লিডিং না থাকে, যদি সেখানে কোনো ইনফেকশন না থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে কিছু করার দরকার নাই। মডার্নে আর খুব মানে ফলো অ্যান্ড অবজারভেশন ছাড়া খুব একটা কিছু নাই। কিন্তু প্রবলেমটা যেটা হলো যে ফ্যামিলি আসলে বেশি ওরিড থাকে, বাট এটা নির্ভর করে যে আপনি কিভাবে তাকে কাউন্সিলিং করছেন, এবং কাউন্সিলিং করে যদি এটা বোঝানো যায় তারা আসলে হ্যাপি থাকে। এখন আসছে যে ভাস্কুলার ম্যালফরমেশন, আমরা অলরেডি বলেছি যে ভাস্কুলার ম্যালফরমেশন গুলোর মধ্যে সেভারাল টাইপস থাকে। এগুলো কিছুই না যে তার গ্রোথ ফেজে যদি কোনো ধরনের প্রবলেম তৈরি হয়, যেমন রেপিড প্রলিফারেটিভ ফেজ আমরা আমরা যদি চিন্তা করি, সেখান থেকে তারা ইনভলিউশনে যায় না, না যেয়ে কিন্তু তারা কন্টিনিউয়াসলি তারা গ্রোথ করতে থাকে এবং সেখান থেকে এই অ্যানিউরিজমটা ফর্মেশন হয়ে যায়। আমরা ক্লাসিফিকেশনের মধ্যে ম্যালফরমেশনের ক্ষেত্রে দুটোকে খুব হাইলাইট করি, একটা হচ্ছে ভ্যানাস ম্যালফরমেশন আর একটা হচ্ছে আর্টারি ভ্যানাস ম্যালফরমেশন। কখনো কখনো আর্টারি প্রিডমিনেন্ট থাকে, কখনো কখনো ভেনাস প্রিডমিনেন্ট থাকে, তবে ইউজুয়ালি আমরা মিক্সড যেটা সেটা বেশি পেয়ে থাকি। তবে কিছু কিছু কেস আমাদের কাছে আসে, যেমন ক্যাপিলারি ম্যালফরমেশন বা লিম্ফেটিক ম্যালফরমেশন, এগুলো আসে, তবে এগুলো খুব একটা রেয়ার কেস, আমরা এটার দিকে যাচ্ছি না। আহ, সাধারণত আমরা ম্যালফরমেশনের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, একটা পেশেন্ট আমাদের কাছে একটা হিস্ট্রি দেয় যে তার জন্মের পরে ভালো ছিল, 2 বছর 3 বছর পর এখানে একটা ছোট্ট ফোলা ছিল, আস্তে আস্তে ফোলাটা বড় হচ্ছে। যদি আর্টেরিয়াল ম্যালফরমেশন এবং ভেনাস ম্যালফরমেশনের কথা চিন্তা করি, খুব সহজে আলাদা করা যায়। আর্টেরিয়াল ম্যালফরমেশনটাতে হাত দিলে আমরা দেখবো যে একদম একটা ওয়ার্ম হয়ে আছে, টেম্পারেচারটা রেইজ আছে এবং সেখানে একটা ইজিলি পালসেশন পাওয়া যায়। স্টেথোস্কোপ দিলে সেখানে একটা আমরা ব্রুই পেতে পারি। এটি আর্টেরিয়াল ম্যালফরমেশন বা আর্টারি ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে খুব কমন ফিচার। আর ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে পেশেন্ট বলে যে আমার হাতে একটা যে ম্যালফরমেশন আছে স্যার, একটু যদি উঁচু করি এটা আসলে ডিসঅ্যাপিয়ার করে বা কমে যায়, কিন্তু যদি ঝুলিয়ে দেই এটি ফুলে যায়। এটা হচ্ছে তাদের একটা কমন আইডেন্টিফাই এবং খুব ইজিলি আসলে ক্লিনিক্যালি বলা যায় ভেনাস ম্যালফরমেশন কোনটা আর আর্টারি ভেনাস ম্যালফরমেশন কোনটা। সো আমরা যেটা করি যে আর্টারি ভেনাস ম্যালফরমেশনটা পালসেটেড সোলিং থাকবে, আহ, দুটোই কম্প্রেসেবল হবে। বাট যদি আর্টারিয়াল ম্যালফরমেশন এটা খুব দ্রুত রিটার্ন করবে, ভেনাস ম্যালফরমেশন একটু স্লোলি করবে। আর ক্লিনিক্যালি এভাবে যেমন ডিটেক্ট করা যায় আর স্মার্টলি সবচেয়ে ইজিলি ডিটেক্ট করা যায়, সেটি হচ্ছে যে ডুপ্লেক্স এর মাধ্যমে। আমি সেখানে আবার আসছি। ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে আহ, যেমন আর্টেরিয়ালের ক্ষেত্রে ব্রুই পাওয়া যায়, ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে ওটা পাওয়া যায় না, আমি একটু আগেই বলেছি, এবং এটা খুব সফট ইজিলি কম্প্রেসেবল থাকে। এবং যদি অপারেশন করি ভেনাস ম্যালফরমেশনের মানে এত পাতলা এই ভেইন গুলো, মানে একদম মানে ওপেন করার সাথে সাথেই মানে যত সফিস্টিকেটেডই করা হোক না কেন ভেইন গুলো ছিঁড়ে যায় এবং ভালো রকমের ব্লিডিং হয়। দ্যাটস ওয়াই আমাদের কখনো কোনো টনিকয়েড ইউজ করতে হয়, সরি টনিকয়েড ইউজ করতে হয়। এবং দেখা যায় যে আমরা মানে অনেক অনেক প্রিপারেশন নেই যে আমাদের ব্লিডিংটা হতে দিব না, বাট এত বেশি স্মুথ ওয়াল যে ওটিতে ঢুকলেই আমাদেরকে কয়েক ব্যাগ ব্লাড নিয়ে ঢুকতে হয়। এবং আর্টেরিয়াল ম্যালফরমেশন ভেনাস ম্যালফরমেশন অপারেশন করার আগে পেশেন্টকে আমরা অলওয়েজ বলে নেই there is a chance of recurrence, এবং সেটি যদি আপনি মেনে নেন, নেচার অফ হিস্ট্রি অ্যান্ড চান্স অফ রিকারেন্স যদি মেনে নেন, কেবল তখনই আপনি ওটি করবেন, আদারওয়াইজ ওটি করার দরকার নাই। তবে যারা শুনছেন তাদের জন্য আবারও বলছি যে আপনি যদি নিশ্চিত থাকেন যে এটা ভেনাস ম্যালফরমেশন, সেই ক্ষেত্রে সবচেয়ে স্মার্ট হচ্ছে এরজুবেন স্ক্লেরোথেরাপি দেয়া। এরজুবেন স্ক্লেরোথেরাপি মানে হচ্ছে এই ভেনাস ম্যালফরমেশনটার ভিতরে আমি স্ক্লেরোজিং এজেন্ট দিলাম, ওইটা একটা কেমিক্যাল অ্যাবলেশন হয়ে গেল। কেমিক্যাল অ্যাবলেশন হওয়ার পর যদি আমি নেক্সট টাইম 2 মাস 3 মাস পরে সেখানে অপারেশন করি, তাহলে খুবই কম ব্লিডিং হয়, ইজিলি ডিসেকশন করা যায়। সো আমার কাছে মনে হয় যে ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে এডজুবেন স্ক্লেরোথেরাপি ফলোড বাই ডেফিনিট সার্জারি ইজ মাচ বেটার।
আর্টারিয়াল ম্যালফরমেশনে যে দেওয়া যায় না তা না, তবে যদি এটি একটু এটি টার্মিনাল দিকে হয় তখন আর্টারির মধ্যে যদি কোনো কারণে ঢুকে যায় তাহলে কিন্তু ডিস্টাল অংশটা কিন্তু টোটালি গ্যাংগ্রিনাস হয়ে যাবে, কারণ স্ক্লেরোজিং এজেন্ট টোটালি আর্টারিগুলোকে বন্ধ করে ফেলবে এবং তার কিন্তু হাতটা কেটে ফেলতে হবে, এরকম ঘটনা কিন্তু হয়েছে। সো বি কেয়ারফুল। আর সাধারণত এই ম্যালফরমেশন গুলোর ক্ষেত্রে আর একটা পয়েন্ট বলে রাখি, যদি এটা সাবকিউটিনিয়াস হয়ে যায় এটা আমরা বলি যে খুব প্যালেটেবল। সাবকিউটিনিয়াস একটা ম্যালফরমেশন খুব ইজিলি এটাকে বের করে নিয়ে আসা যায়। আবার যদি এটি আসলে ইন্ট্রামাসকুলার হয়, সেটা ভ্যানাস ম্যালফরমেশন হোক, আর্টেরিয়াল ম্যালফরমেশন হোক, আমাদেরকে পেশেন্টকে কাউন্সিলিং করতে হয় যে আমরা তো আপনার মাসেলটাকে কেটে ফেলে দিতে পারবো না, সো ম্যাক্সিমাম গ্রোথটাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো, পুরোটাকে আমরা পারবো না। সেক্ষেত্রে আমাদের চান্স অফ রিকারেন্স ইজ অনেক অনেক হাই, অনেক হাই রেট অফ রিকারেন্স। এটি আমরা পেশেন্ট পার্টিকে বুঝিয়ে দিই যে হ্যাঁ আপনার আমরা এই ম্যালফরমেশনটা অপারেশন করে দিব, যেহেতু ইন্ট্রামাসকুলার এটি আসলে কমপ্লিটলি রিমুভ করা যাবে না, সেক্ষেত্রে রিকারেন্স হতে পারে। আমরা কখনো কখনো আমাদের অর্থোপেডিক যারা কলিগ আছেন তাদের হেল্প নিয়ে অর্থোভাস্কুলার অপারেশন একসাথে করি। আমি পার্সোনালি এটাই করি। আমি যখন এরকম কেস করি অনেক সময় আমরা অর্থোপেডিক্স যারা কলিগ আছেন তাদেরকে ডেকে নেই। আর থ্রিল আমি একটু আগে বলেছি যদি না থাকে, পালসেশন যদি না থাকে, আমরা ধরে নিব যেটা একটা ভ্যানাস ম্যালফরমেশন। ভ্যানাস ম্যালফরমেশন গুলো লো ফ্লো হয়। এই যে বেবিটা দেখছেন তার হাতে এটি ভ্যানাস ম্যালফরমেশন, হাতটা যদি কিছুক্ষণ এভাবে উঁচু করে রাখে দেখা যায় যে এটি শ্রিঙ্ক করে গেছে, শ্রিঙ্ক করে যায়। সো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ডুপ্লেক্স স্ক্যান, কিন্তু ডুপ্লেক্স স্ক্যানের থেকে আমরা সবচেয়ে বেশি প্রিফার করি এমআরআইটা। কেন? এমআরআইটার মাধ্যমে আমি টিস্যু প্লেনটা ইজিলি বের করতে পারি। যদি এটা ইন্ট্রামাসকুলার হয় আমাকে একটা প্রস্তুতি নিতে হয়, যদি সাবকিউটেনিয়াস হয় সরি আমার আজকে 5টা অপারেশন ছিল, 2টা বাইপাস, তার মধ্যে এক ধরনের টায়ার্ডনেস কাজ করছে, বাট আই এম এনজয়িং। যদি আমরা ডুপ্লেক্স করি সেক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করতে পারি যেটা কি ভেনাস ম্যালফরমেশন, এটা কি আর্ট্রিওভেনাস ম্যালফরমেশন, আর এটা কি লিম্ফ্যাটিক ম্যালফরমেশন, আমরা বুঝতে পারি। বাট যদি এমআরআই করি তাহলে আমরা ইজিলি টিস্যু প্লেনটাকে আমরা বের করতে পারি। আর যদি আমরা ভেনোগ্রাম করি, ভেনোগ্রাম করলে সুবিধা যেটা হলো যে আমরা এটার সাথে কোনো কমিউনিকেটিং ভেসেল আছে কিনা ইজিলি আমরা ডিটেক্ট করতে পারি। কিন্তু এক্সরে এর কথাটা কেন ইম্পর্টেন্ট আমি বলি, সাধারণত ভেনাস ম্যালফরমেশন বা আর্ট্রিওভেনাস ম্যালফরমেশনে কোনোভাবেই পেইন হওয়া কথা না। বাট ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে পেশেন্টরা প্রায় সময় আমাদের কাছে এসে বলে যে তার এখানে অনেক পেইন নড়াচড়ায় লাগে, ইউজুয়ালি এটা হওয়া কথা না। এক্সরে করলে দেখা যায় যে তার এখানে ফ্লেবোলিথ হয়ে আছে। এটা কি জিনিস? সেটা হচ্ছে যে ওই যে ভেনাস ম্যালফরমেশনের ক্ষেত্রে যদি দেখা যায় যে ব্লাড ফ্লোটা তো একটু স্ট্যাগনেন্ট ব্লাড ফ্লো হয়, ব্লাড ফ্লোটা একটু স্লো থাকে, তখন সেখানে আসলে স্ট্যাসিসের কারণে স্টোন ফর্মেশন হয় যেটাকে আমরা ফ্লেবোলিথ বলি। এই ফ্লেবোলিথ হচ্ছে হলমার্ক অফ ভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ আর্ট্রিয়াল ভেনাস ম্যালফরমেশন তো হাই ফ্লো কিন্তু ভেনাস ম্যালফরমেশন তো লো ফ্লো। এখন যদি আমি অপারেশন করে একটা ফ্লেবোলিথ পেয়ে যাই আমি ইজিলি বলতে পারি ও না এটা তো আর্ট্রিয়াল ম্যালফরমেশন না, এটা ভাস্কুলার ম্যালফরমেশনের মধ্যে ভেনাস ম্যালফরমেশন ভ্যারাইটি, কারণ এই ফ্লেবোলিথ হলমার্ক অফ ভেনাস ম্যালফরমেশন। এই যে ফ্লেবোলিথ অনেক দেখা যাচ্ছে। ট্রিটমেন্ট আমি বলেছি সেটা হলো যে আমরা কম্প্রেশন দিয়ে রাখি, যদি হিউজ সাইজ হয় তখন কম্প্রেশন দেয়া লাগে। আর আমরা এরজুবেন স্ক্লেরোথেরাপি দিয়ে ফলোড বাই রিসেকশন, আমি আমি প্র্যাকটিক্যালি এটাই ফলো করি, আগে স্ক্লেরোথেরাপি এজেন্ট দিই দেন আমি রিসেকশন করি। ক্যাপিলারি ম্যালফরমেশন গুলো আসলে একটু নটোরিয়াস, আমরা সবসময় খুব বেশি এটার কিছু করতে পারি না, কারণ এটা অনেক দেশে আসলে কিছু লেজার ইউজ করা হয়। এইগুলো লেজারের মাধ্যমে পটন স্টেইন টাইপের যতগুলো ক্যাপিলারি ম্যালফরমেশন আছে এগুলোকে আসলে ঠিক করার চেষ্টা করা হয়, কিন্তু আমাদের দেশে খুব সাকসেসফুলি এটা নিয়ে আসলে কাজ করা হচ্ছে না। হোপ ইন ফিউচার আমরা এটা নিয়ে অনেক কাজ করতে পারবো। এই যে যেটা বললাম যে ফ্ল্যাশ ল্যাম্প পালস ডাই লেজার, আসলে এই লেজারটা আমাদের দেশে আমরা এখন ইউজ করছি না। আর্টিফিশিয়াল ম্যালফরমেশন এটা খুব নটোরিয়াস একটা লেশন। আর্টিফিশিয়াল ম্যালফরমেশন মানেই হচ্ছে যে হিউজ ব্লিডিং হবে,
আর্টারিয়াল মালফরমেশনের ক্ষেত্রে একটা স্মার্ট ওয়ে হচ্ছে, যেহেতু একটা ফিডিং আর্টারি থাকে, ওই ফিডিং ভেসেলটাকে যদি আগে লাইগেট করে দেওয়া হয়, ব্লিডিংটা কম হয়। অনেক সময় আমরা ক্যাথ ল্যাবে নিয়ে ওই ফিডিং ভেসেল যেটা আছে সেখানে কিন্তু কয়েল এম্বোলাইজেশন করে নেই, ইভেন কি কেমিক্যাল এম্বোলাইজেশন করেও সেটাকে কিন্তু ভাস্কুলার প্রসিডিউরের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। কখনো কখনো বোথ প্রসিডিউর, অর্থাৎ আমি আগে ফিডিং ভেসেলটাকে আমি কয়েল এম্বোলাইজেশন করে নিলাম, দেন আমি সার্জারি করলাম, তখন একটু কমফোর্টেবল জোনে থেকে এটি করা যায়। আর আমি তো আগেই বলেছি যে ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে যে টেম্পারেচারটা রেঞ্জ থাকবে, হাত দিলে থ্রিল পাবো, স্টেথোস্কোপ দিলে বুড়ি পাবো, ইজিলি বলতে পারি যে এটা একটা আর্টারিয়াল ম্যালফরমেশন। এই যে পেশেন্টটা, ওর ক্ষেত্রে আসলে গালে হাত দিলেই বোঝা যায় যে তার একটা পালসেটের সোয়েলিং, এখানে একটু বেশ হট 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 একটু আছে, মানে একটু ওয়ার্ম একটু পাওয়া যায়, এবং আমরা হাত দিলে থ্রিল এগুলো পেয়ে থাকি। ইনভেস্টিগেশন আমি আগেই বলেছি একই, এক্ষেত্রে আমরা আর্টেরিওগ্রাম করব, কারণ যেহেতু আমাদের ফিডিং ভেসেলটা জানা দরকার, সেটা করব। সেটা সিটি স্ক্যানের সাহায্যে করা যায়, এমআরআই এর সাহায্যেও করা যায়। ডুপ্লেক্স স্ক্যান, এনজিওগ্রাম করলে আমাদের এরকম একটা ফিডিং ভেসেল দেখায়, এই যে এখানে ফিডিং ভেসেল, এবং এখানে এই যে একটা এভিএম দেখাচ্ছে, ইজিলি দেখায়। ট্রিটমেন্টটা আসলে আমরা এটা সাধারণত যে বললাম একটু আগে, যে আমরা কয়েল এম্বোলাইজেশন করে নিয়ে দেন সার্জারি করি। বেশিরভাগ ক্ষেত্রে এটি সম্ভব হয় না, হাইব্রিড প্রসিডিউর সম্ভব হয় না, তখন আমরা মূলত সার্জারি করি। সার্জারি করার সময় ফিডিং ভেসেল যেটি থাকে সেটিকে লাইগেট করে দেই। এবং স্পেশালি আমি থ্যাঙ্ক জানাতে চাই যে আমার আমার শ্রদ্ধেয় মেন্টর প্রফেসর ডক্টর ডিএর আর আসেনি, সাইফুল্লাহ খান স্যারকে। কারণ স্যারের কাছ থেকে আসলে প্রথম এই জিনিসটা শিখেছি, এবং স্যার খুব হেমানজিওমা দেখলেই স্যার খুব পছন্দ করেন। এই কারণে পছন্দ করেন যে হেমানজিওমা আমরা এই আন্ডার গ্রাজুয়েটে শিখে এসেছি এনিথিং কম্প্রেসেবল ইজ হেমানজিওমা, বাট পোস্ট গ্রাজুয়েশনে এসে শিখলাম যে এনিথিং কম্প্রেসেবল ইজ মেইনলি ভেনাস ম্যালফরমেশন আর আর্টেরিয়াল ম্যালফরমেশন, এবং তিনটা ট্রিটমেন্ট টোটালি ভিন্ন। ইফ ইট ইজ ট্রুলি হেমানজিওমা, you need not to treat, but if it is venous malformation or arterial malformation, you need to treat. এবং এটির অলমোস্ট সব ধরনের অপারেশন ফেসিলিটিস আমাদের দেশেই আছে, বাট রিকারেন্স রেট হাই, আমরা পেশেন্ট পার্টিকে সবসময় বলে নেই। সাধারণত শর্ট কেস এটি দিয়ে থাকে, তখন আমরা আসলে থ্রিল ব্রুই এটা আছে কিনা আমরা বলে নেই, পালসেশনের ক্ষেত্রে আমরা ওয়ার্ম আছে কিনা বলে নেই, সাইজ শেপ আমরা টোটালি বলে নেই, সারফেসটা কোন এরিয়া আছে সেটা আমরা বলে নেই। আর যদি বলা হয় যে এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে যদি এটি ক্যাপিলারি ম্যালফরমেশন হয়, সেই ক্ষেত্রে একটা স্পেশাল এক ধরনের লেজার আছে, সেটি দিয়ে করা যায়। এটি যদি হেমানজিওমা হয়, হেমানজিওমা নিড নট টু ডু এনি ট্রিটমেন্ট, নট ইভেন মেডিকেশন, এটা স্পন্টেনিয়াসলি রিজলিউশন হয়। বাট ইফ ইট ইজ ভ্যানাস মালফরমেশন, বেস্ট ওয়ে হচ্ছে ফার্স্ট স্ক্লেরোথেরাপি দিয়ে ফলোড বাই ডেফিনিট সার্জারি। আর যদি আর্টেরিওভেনাস মালফরমেশন হয়, তাহলে ফিডিং ভেসেল যেটা আছে আর্টারি, সেটাকে লাইগেট করে দেন অপারেশন করা, এবং অলওয়েজ পেশেন্টকে কাউন্সিলিং করা যে দেয়ার ইজ এ চান্স অফ রিকারেন্স। আমার মনে হয় যে একটা শর্ট টপিকস, মোটামুটি শর্টে আপনাদেরকে জানিয়ে দিলাম।